Assalamu alaikum, dear students of class 8. Welcome to my first online class. প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার প্রথম অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আই হোপ ইউ আর ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ওয়েল। ওকে, ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেখানে ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। যা ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করার আগে আমি তোমাদের এই বিষয়ের উপর কিছু কথা বলতে চাই। আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং অ্যাবাউট ভয়েস চেঞ্জ। আচ্ছা, আমরা এই পৃথিবীতে যত কাজ করি, হয় আমরা নিজেরা করি, নয় কাজটা অন্যকে দিয়ে করাই। প্রত্যেকটি কাজ দেখা যাবে হয় আমরা নিজেরা করি, না কাউকে দিয়ে করাই। যদি আমরা কাজ নিজেরা করি তখন এটার ফরম্যাট হবে এক ধরনের, আর কাজ যদি আমরা আরেকজনকে দিয়ে করাই তার ফরম্যাট হবে আরেক ধরনের। ওকে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা শুরু করি। আচ্ছা, ভয়েস চেঞ্জ আমাদের যদি আলোচনা করি, ভয়েস চেঞ্জ দুই প্রকার, এক হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। আবার বলছি, ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। হোয়াট ইজ অ্যাক্টিভ? ইউ মে হ্যাভ কোয়েশ্চেন্স, হোয়াট ইজ অ্যাক্টিভ? তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে অ্যাক্টিভ ভয়েস কি। আচ্ছা, যখন কর্তা বা যখন সাবজেক্ট বা যখন যে কাজ করে, কাজ যদি সে নিজে, কর্তা যখন তার কাজ নিজে করে তখন হবে অ্যাক্টিভ। আর যদি কাজটা অন্যকে দিয়ে করা হয় তাহলে প্যাসিভ। তাহলে আমরা এটা সংজ্ঞাটা লিখি। যে কাজ কর্তা নিজে করে তা হলো অ্যাক্টিভ। আমরা উদাহরণ দিব। আচ্ছা, আর প্যাসিভের সংজ্ঞা হচ্ছে যে কাজ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায় তা হলো প্যাসিভ। ওকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে কাজ করার সামর্থ্য রয়েছে, অ্যাবিলিটি রয়েছে। সাবজেক্ট হ্যাজ এবিলিটি টু ডু দ্য ওয়ার্ক ইন অ্যাক্টিভ, বাট ইন প্যাসিভ মোড subject has not the ability to do the work. That's this passive. We want to give an example. Say for example, আমি ফুটবল খেলি, যদি বলি I play football, আমি ফুটবল খেলি। হ্যাঁ, এখানে সাবজেক্ট হচ্ছে I, সাবজেক্ট। আমি একজন ব্যক্তি, আমার সামর্থ্য রয়েছে, I have ability or capability to play football, আমার সামর্থ্য রয়েছে ফুটবল খেলার, তাই আমি এখানে এই বাক্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন ফুটবল হবে সাবজেক্ট, যদি ফুটবল সাবজেক্ট হয়, আচ্ছা, ফুটবল কি মাঠে নিজে নিজে খেলতে পারে? ফুটবলের কোনো ক্ষমতা আছে? ফুটবল একটা জড় পদার্থ, তার কোনো সামর্থ্য নেই নিজে নিজে খেলা। যদি না ফুটবল কেউ না খেলে, যদি কি ফুটবলকে কেউ কিক না দেয়, তাহলে ফুটবলে আসলে একটা জড় পদার্থ, তার কাজ করার কোনো সামর্থ্য নেই। ইট হ্যাজ নো এবিলিটি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ফুটবল যদি আমাদের সাবজেক্ট হিসেবে আসে তখন আসলে সে অ্যাক্টিভ না, সে প্যাসিভ। তখন এটা হবে ফুটবল ইজ প্লেড বাই মি। এখানে দেখো, ফুটবল নিজে কাজ করতে পারে না, ফুটবলের কাজটা বাই দ্বারা হয়েছে, বাই মি, আমার দ্বারা করেছে। যখন এই সাবজেক্টের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায়, বাই সামওয়ান, দ্যাট ইজ, তখন হবে প্যাসিভ। তাহলে আমরা বিষয়টা একটু রিভিউ করতে চাই। ওয়ান্ট টু গিভ দ্য রিভিউ হেয়ার। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন কর্তা তার কাজ নিজে করে তখন অ্যাক্টিভ, আর প্যাসিভ হচ্ছে যখন তার কাজটা অন্যকে দিয়ে করানো হয়, দ্যাট ইজ প্যাসিভ। আচ্ছা, আই হোপ দিস ওয়ান ইজ ভেরি মাচ ক্লিয়ার টু ইউ। এখন আমরা এইটার উপর ডিটেলস আলোচনা করব। দ্য থিংস উই নিড, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন ফর সলিউশন অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ভয়েস চেঞ্জ করার জন্য, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে? আচ্ছা, দ্য ইম্পর্টেন্ট থিংস উই নিড হেয়ার আর, আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নোট করছি। প্রথমেই লাগবে
ভয়েস চেঞ্জ করার জন্য এই জিনিসগুলোর উপর কনসেপশন বা ইউ শুড হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট দিস থিংস। প্রথম লাগবে অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া। অক্সিলারি ভার্বস সম্পর্কে আইডিয়া। সেকেন্ড লাগবে তোমার পার্সন চেঞ্জ সম্পর্কে আইডিয়া। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এই পার্সন চেঞ্জের উপর আইডিয়া লাগবে। তারপর যেটা লাগবে ভার্ব এর B3 ফর্ম, ভয়েস চেঞ্জ সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, ভার্বের B3 ফর্ম ছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সম্ভব নয়। তাহলে প্রথমেই লাগবে অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া, দেন লাগবে পার্সন চেঞ্জ, তারপর লাগবে ভার্বের B3 ফর্ম। হ্যাঁ, এটা হ্যাঁ, ওকে, আবার বলি, পার্সন অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া লাগবে, তারপর হচ্ছে পার্সন চেঞ্জ এর আইডিয়া লাগবে, ভার্বের B3 ফর্ম সম্পর্কে আইডিয়া লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে গ্রামার, ইউজ অফ গ্রামার, গ্রামারের ব্যবহার, অ্যাকর্ডিং টু রুলস, নিয়ম অনুযায়ী গ্রামারের যে ব্যবহার সেই জিনিসগুলো লাগবে। এই চারটা আইটেম যদি আমরা ফলো করি, আমার মনে হয় যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমরা উই ওয়ান্ট টু গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট অক্সিলারি ভার্ব, অ্যাবাউট পার্সন চেঞ্জ, অ্যাবাউট ভার্বের B3 ফর্ম, অ্যাবাউট ইউজ অফ গ্রামার অ্যাকর্ডিং টু রুলস। লেটস স্টার্ট। প্রথমে যেটা ছিল অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া, আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব, কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব, এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আই ওয়ান্ট টু গিভ অ্যান ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্যাট অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমি এটার উপর একটা ক্লিয়ার কনসেপশন দিতে যাচ্ছি। সে ফর এক্সাম্পল, যদি দেখো প্রেজেন্ট সিম্পল, তখন কি অক্সিলারি ভার্ব ব্যবহার হবে? তখন হবে am, is, are। ইউজ অফ auxiliary verbs in voice change, ভয়েস চেঞ্জে অক্সিলারি ভার্বের ব্যবহার। ওকে, তাহলে আমরা কি বললাম যে প্রেজেন্ট সিম্পল টেন্সে লাগবে am, is, are। প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে বুঝব? যদি ভার্বটা B1 থাকে অথবা ভার্বের সাথে s অথবা es থাকে, তাহলে বুঝবো যে প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি মেইন ভার্বটা B1 এবং s by s থাকে, এই ফরম্যাটে আমরা am, is, are অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আচ্ছা, পাস্ট সিম্পল আমরা ব্যবহার করব was অথবা were। পাস্ট সিম্পল কিভাবে বুঝবো? যদি মেইন ভার্বটা B2 ফর্মে থাকে, থাকলে তাহলে বুঝবো আমরা ভার্বের পাস্ট সিম্পল টেন্স এটা, তখনই আমাদের অক্সিলারি ভার্ব হবে was অথবা were। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল am, is, are, পাস্ট সিম্পলে was, were, ফিউচার সিম্পল টেন্সে কি হবে? ফিউচার সিম্পল টেন্স কিভাবে বুঝবো? যদি শ্যাল অথবা উইল এরপরে ভার্বের 1 থাকে, তাহলেই বুঝবো আমরা ফিউচার সিম্পল টেন্স। আর ফিউচার সিম্পল টেন্সে আমরা অক্সিলারি ভার্ব করব শ্যাল বি অথবা উইল বি, তাহলে তিনটা সিম্পল টেন্সের বিষয়ে আমরা আলোচনা করলাম। প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট, ফিউচার সিম্পল অথবা ফিউচার ইনডিফিনিট। তো প্রেজেন্ট সিম্পলে যখন ভার্বের 1 থাকবে বা SBS থাকবে, তখন সাহায্যকারী হবে am, is, are। যদি পাস্ট সিম্পল থাকে তখন সাহায্যকারী হবে was, were।
আর যদি ফিউচার সিম্পল থাকে শ্যাল উইল ভার্ব ওয়ান এই ফর্মে থাকে তখন হবে শ্যাল বি অথবা উইল বি। এবার আমরা কন্টিনিউয়াস টেন্সে যাই। তোমরা অবশ্যই খাতায় নোট করবে এবং এটা মুখস্থ রাখবে। যদি বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? যদি এম ইজ আর, এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে। আবার বলছি, যদি এম ইজ আর এই সাহায্যকারী ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকে তখনই বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় আমরা কি কি অক্সিলারি ভার্ব ব্যবহার করব? যখনই কন্টিনিউয়াস আসবে তখন লিখতে হবে এম থাকলে হবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। ওকে, আচ্ছা, এম ইজার ভার্বের সাথে আইএনজি থাকলে যখনই এম ইজার পরে আইএনজি থাকবে তখন বিং শব্দটা নতুন করে অ্যাড করবে। ইউ হ্যাভ টু অ্যাড বিং ইন কন্টিনিউয়াস টেন্স। তো এম বিং, ইজ বিং অ্যান্ড আর বিং এই শব্দ, এই অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ডু ইউজ ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা পাস্ট কন্টিনিউয়াসে কি ব্যবহার করব? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পাস্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? যদি ভার্বের সাথে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ ওয়্যার পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। ওকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আমরা ওয়াজ বিং অথবা ওয়্যার বিং ব্যবহার করব। আর ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে, ফিউচার কন্টিনিউয়াস, আচ্ছা ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস কিভাবে বোঝো? হোয়াট ইজ দিস ওয়ান ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? যদি এখানে শ্যাল বি অথবা উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তখনই বুঝবো আমরা। আবার বলি, শ্যাল বি অথবা উইল বির সাথে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তখন বুঝবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ইন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উই অবভিয়াসলি ইউজ, আমরা অবশ্যই ব্যবহার করব, কি ব্যবহার করব? শ্যাল বি বিং or will be being. তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আই ডোন্ট নো whether you have noticed or not, in every continuous tense, প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে উই মাস্ট ইউজ বিং। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসও বিং হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসও বিং হয়েছে এবং ফিউচার কন্টিনিউয়াসও বিং হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে বিং এই ওয়ার্ডটা আনতে হয়। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট সিম্পলে am is are, past simple was were, future simple shall be will be, আর present continuous am being, is being, are being, past continuous was being, were being, and future continuous shall be being, will be being. You must note the items in your exercise book. তোমরা অবশ্যই এক্সারসাইজ বুকে এটা নোট করবে। Then we want to erase here. আমরা এখান থেকে একটু এটা ইরেজ করতে চাচ্ছি। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াসের পরে এবার পারফেক্ট টেন্সে যদি যাই আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কিভাবে বুঝবো? হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট? হ্যাভ অর হ্যাজ এর পরে যদি ভার্বের বি থ্রি ফর্ম থাকে তখনই বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট। আর এই প্রেজেন্ট পারফেক্ট থাকলে তখন আমরা লিখবো এক প্যাসিভ ভয়েসে লিখবো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে বুঝবো এটা পাস্ট পারফেক্ট টেন্স? যদি হ্যাড প্লাস বি থ্রি থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাড প্লাস বি থ্রি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? হ্যাড বিন। আর
future perfect. Now I want to write future perfect. Future perfect. আচ্ছা কিভাবে বুঝবো future perfect? Shall have অথবা will have এর পরে যদি be3 থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি shall have অথবা will have এর পরে ভার্বে be3 ফর্ম থাকে তখন বুঝবো এটা অ্যাক্টিভ ফর্ম। দেন প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব হবে shall have been অথবা will have been। আমরা এই 9টা টেন্সের মানে সাহায্যকারী ভার্বগুলো লিখলাম। প্রত্যেকটা সিম্পল ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল যেভাবে আমরা বলি তিনটা। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এখানে তিনটা। তারপর হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই তিনটা। এই টোটাল 9টা টেন্সের যে ভয়েস টেন্সের যে সাহায্যকারী ভাবে ব্যবহার এখানে আমরা নোট লিখলাম। নর্মালি আমরা দেখি যে 12টি টেন্সের মধ্যে এই 9টা টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়। আর লাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নর্মালি ভয়েস চেঞ্জ হয় না বা এটা করি না, এটা প্রয়োজন হয় না। তো এই 9টা টেন্সের যে সাহায্যকারী ভার্বের ব্যবহারটা আমি ইতিমধ্যে বোর্ডে লিখেছি এবং আমার মনে হয় যে তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরাও তোমাদের খাতায় এটা নোট করেছো, তোমরা এটা নোট রাখবে, এটা মুখস্থ রাখতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ, তোমাদের মুখস্থ করতে হবে যে কোন টেন্সে কোন কোন সাহায্যকারী ভার্ব লাগে। যদি তুমি অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার জানো তাহলে তোমাদের নেক্সট স্টেপে যেতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আই ওয়ান্ট টু ইরেজ হিয়ার, আমি এখানে একটু এটা মুছতে চাই। দেন আই ওয়ান্ট টু প্রসিড ফার্দার, সামনে এগোতে চাই। তো আমরা লিখেছিলাম যে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার লাগবে, অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার শেষ। তারপরে বলছিলাম পার্সন চেঞ্জ, এবার লাগবে পার্সন, ইউজ অফ পার্সন, পার্সনের ব্যবহার ইন ভয়েস চেঞ্জ। আচ্ছা, পার্সনের অবস্থানটা কি? আজকের ক্লাসে আমি তোমাদের এলিমেন্টারি বিষয় নিয়ে আলোচনা করব। যদি সময় হয় তাহলে মূল আলোচনায় যাব, আর যদি সময়ের ব্যাকআপ দিতে না পারি তাহলে নেক্সট ক্লাসে আমাদের ডিটেলস যাব। তো আজকে আমরা এলিমেন্টারি আলোচনায় আসছে। তো ইউজ অফ পার্সন ইন ভয়েস চেঞ্জ, পার্সনের ব্যবহার, পার্সনের অবস্থানটা কি? দ্য পজিশন অফ পার্সন ইন সেন্টেন্স। একটি সেন্টেন্সে পার্সনের অবস্থান, পার্সনের অবস্থান হচ্ছে সাবজেক্ট ফ্রম। পার্সন তিনটি অবস্থানে বাক্যে বসে, একটা সাবজেক্ট হিসেবে বসে, তারপর হচ্ছে অবজেক্ট হিসেবে বসে, দেন পসেসিভ হিসেবে বসে। আবার বলছি, একটি বাক্যে পার্সন তিনটি ফরম্যাটে বসে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, পসেসিভ হিসেবে। সাবজেক্ট হিসেবে তার অবস্থান ক্লিয়ার করছি। আই এর অবজেক্ট হবে মি, এটা হচ্ছে মাই। উই, আস, আওয়ার। ইউ, ইউর। হি অথবা কোনো ছেলের নাম, মনে করো রহিম, হি, হিম বা রহিমই হবে, এখানে হচ্ছে হিজ অথবা রহিমস। সি অথবা কোনো মেয়ের নাম, মনে করো সালমা, হার, সালমাই হবে এখানে। পসেসিভ কেসও হারই হবে বা সালমাস। দে, দেম, দেয়ার। ইট অথবা বস্তু,
ইট অথবা বস্তু, যেমন পেন, ইটি হবে বা পেন হবে, ইটস, পেন্স। আচ্ছা, আমরা একটু ক্রস করতে চাই। 2 4 5 6 7। তাহলে ইউজ অফ পারসন ইন ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে পারসনের ব্যবহার। পারসন তিনটি অবস্থানে বসে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, পসেসিভ হিসেবে। তো সাবজেক্ট হিসেবে যখন বসবে তখন এটা হচ্ছে তার সাবজেক্ট ফর্ম, অবজেক্ট হিসেবে বসলে এই ফর্মটা হবে, আর পসেসিভ বসলে এটা হবে। তাহলে যদি বলি আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, হি বা রহিম, হিম বা রহিমের অবজেক্ট রহিমই হবে, হিজ অথবা নামের পসেসিভ হচ্ছে, এটা হচ্ছে এস, অ্যাপোস্ট্রোফ এস, রহিমস। শি অথবা সালমা, শির অবজেক্ট হচ্ছে হার, সালমার অবজেক্ট হচ্ছে সালমাই, আর শি, হার, হার পসেসিভ হচ্ছে হার, আর সালমার পসেসিভ হচ্ছে সালমাস। দে, দেম, দেয়ার। ইট বা বস্তু, যেমন পেন, ইটের অবজেক্ট হচ্ছে ইট, আর পসেসিভ হচ্ছে পেন, অবজেক্ট পেন, আর পসেসিভ হচ্ছে ইটস অথবা পেন্স। ওকে, তাহলে আমি একবার পড়তে চাই। আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ অথবা রহিম, রহিম, রহিমস, শি, হার, হার অথবা সালমা, সালমা, সালমাস, দে, দেম, দেয়ার, ইট, ইট, ইটস অথবা পেন, পেন, পেন্স। ওকে, ভয়েস চেঞ্জে যখন সাবজেক্ট থাকে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। যদি সাবজেক্ট থাকে আই, তখন অবজেক্ট হয়ে যাব মি। আবার অবজেক্ট যদি থাকে মি, সাবজেক্ট হয়ে যাব আই। যদি সাবজেক্ট থাকে উই, অবজেক্ট হবে আস, আস থাকলে সাবজেক্ট হবে উই। ইউ যদি থাকে, ইউর অবজেক্ট ইউ, ইউর সাবজেক্ট ইউই। হি থাকলে হবে হিম, হিম থাকলে হবে হি। শি থাকলে হবে হার, শি থাকলে হবে হার, আর হার থাকলে হবে শি। দের অবজেক্ট হচ্ছে দেম, দেমের সাবজেক্ট হচ্ছে দে। ইটের অবজেক্ট ইট, ইটের সাবজেক্ট ইট। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট এভাবে হবে। আর যদি পসেসিভ কেস থাকে, পসেসিভ কেস আসলে অনেক সময় পসেসিভ কেসও সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে থাকে, তখন তারপরে একটা ওয়ার্ড হয়। যেমন মাই, পসেসিভ কেস কখনো একা হয় না, সাথে কিছু হয়। যেমন দিস ইজ মাই, দিস ইজ মাই, একটা কিছু হবে। যেমন মাই পেন, আওয়ার কান্ট্রি, ইউর বুক, হ্যাঁ, হিজ পেন, হার বুক, দেয়ার বুক, ইটস চয়েস। অর্থাৎ পসেসিভ কেজের পরে একটা ওয়ার্ড হয়, তখনই এটা কমপ্লিট হয়। আচ্ছা, যাই হোক, আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট, এই ফর্মটা আমাদের জানা লাগবে। আমার মনে হয় পারসন চেঞ্জের বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমরা খাতায় এটা লেখো, এবং আমার মনে হয় যদি লেখার পর এটা মুখস্থ করো এবং কয়েকবার প্র্যাকটিস করো, এই বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ আমি প্রথমেই বলেছিলাম লাগবে পারসনের চেঞ্জ লাগবে। পারসন চেঞ্জ এভাবে আমরা দেখালাম। পারসন চেঞ্জের পরে লাগবে তোমার এই অক্সিলারি ভার্বের ব্যবহার, ইতিমধ্যে এটাও লেখা হয়েছে। আর দেন বলেছিলাম যে ভার্বের বি3 ফর্ম লাগবে। ভার্বের বি3 ফর্মটা তোমরা ক্লাস ছোটবেলা ক্লাস থেকে পড়ে আসছো, B1, B2, B3, যেমন ডু, ডিড, ডান, গো এন্ড গন, রাইট, রোড, ইটেন, ইটেড, ইটেন, হ্যাঁ, তা প্লে, প্লেড, প্লেড, এই ধরনের ভার্বগুলো পড়েছো। অর্থাৎ ভার্বের যে লাস্ট ফর্মেটটা, সেটা হচ্ছে ভার্বের বি3 ফর্ম। আচ্ছা, এবার বিষয়টি তোমরা অবশ্যই খাতা নোট করে রাখবে এবং এটা বাসায় প্র্যাকটিস করবে। একটি কথা আছে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। তা আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো চলে আসলো, বয়সের জন্য আমি প্রথমে বলেছিলাম লাগবে অক্সিলারি ভার্বের ব্যবহার, যেটা আমি ইতিমধ্যে বলেছি। তারপরে বলেছিলাম পার্সনের ব্যবহার, সেটাও লেখা হয়েছে। তারপরে বলেছিলাম যে ভার্বের বি3 ফর্ম, ভার্বের যে ফর্ম অফ ভার্বস, ফর্ম অফ ভার্বস, বি3 ফর্ম অফ ভার্বস, এটাও তোমাদের জানতে হবে, এটা একটু মুখস্থ করে রাখতে হবে। কারণ যেমন ভার্বের 1 হচ্ছে ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। যদি সে ফর এক্সাম্পল ইট একটি ভার্ব, ইটের পাস্ট হচ্ছে 8, এর বি3 ফর্ম হচ্ছে ইটেন। রাইট একটি ভার্ব, এটা হচ্ছে B1, রাইটের পাস্ট হচ্ছে রোড, আর এটা বি3 হচ্ছে রিটেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে বি3 ফর্ম। এই ভয়েস চেঞ্জ এই বি3 ফর্মটা লাগবে। ভার্ব B1 থাকলেও পেসিভে গিয়ে B3 লাগবে,
ভার্ব B2 থাকলেও স্পেসিফিক B3 লাগবে। এটা হচ্ছে B3 ফর্ম, অর্থাৎ প্রত্যেকটি টেন্স প্রত্যেকটি ভার্বের B3 ফর্মটা জানা লাগবে। তাহলে আজকে তোমাদের কাজ থাকলো যে তোমরা এই যে পার্সন, যে তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক তোমরা এটার উপরে ধারণা রাখবে। একটা পরিপূর্ণ ধারণা রাখার পরে যদি আমরা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ যদি এটা মূল আলোচনা যাই, তখন আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যেটা আমি লিখলাম আজকে পার্সন, এই পার্সন সম্পর্কে ধারণা নিবা, ভালো করে মুখস্থ রাখবে। তারপর যে লিখলাম যে অক্সিলারি ভার্বের ব্যবহার, অক্সিলারি ভার্বস, এটার যে ধারণা দেওয়া হলো এটাও ভালো করে মুখস্থ রাখবে। তারপরে যে ভার্বের B3 ফর্ম, তোমাদের বই থেকে অনেকগুলো ভার্বের B3 ফর্ম আছে, সেটা ভার্বের B3 ফর্মগুলো মুখস্থ রাখবে। যদি এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে পারো, আয়ত্ত রাখতে পারো, তারপরে নেক্সট ক্লাসে যদি আমি আমার মূল আলোচনায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আলোচনায় যাই, তোমাদের খুব সহজে বুঝতে সুবিধা হবে। দ্য ওয়ে উই ক্যান solve the problem. Okay, dear students, I want to finish my class here. Inshallah, the next class I will continue about your voice change from active to passive or passive to active. তো তোমরা ভালো থেকো সুপ্রিয় শিক্ষার্থী, পরের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা অবশ্যই বাসায় এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে এবং আমার ক্লাসটা নিতেও তোমাদের ভালো হবে। It will be a fruitful class if you practice at your home. Thank you very much. জাকির ভাই।